আসসালামু আলাইকুম। এর আগের এপিসোডে দেখেছিলাম কিভাবে ড্রাগন কিংকে ফিনিক্স ডিমন মেরে নিজের প্রতিশোধ গ্রহণ করে। আজ আমি এই ড্রামার এপিসোড 16 থেকে এক্সপ্লেইন শুরু করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা আই বাটনে থাকা লিঙ্ক থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি মোজেও আর তার বন্ধুরা যখন আইল্যান্ডে যায় তখন আশেপাশের সবকিছু অনেক অদ্ভুত দেখতে পায়। সেখানে সব মানুষদেরকে বিশেষ এক রকমের পানীয় পান করানো হচ্ছিল আর আশেপাশের সব মানুষেরা হিপনোটাইজ হয়েছিল। সেখানে মাউন্টেনের হারিয়ে যাওয়া সকলেই ছিল, কিন্তু তারা সবাই ব্যস্ত ছিল যে যার কাজে। তাদের স্মৃতিতে যারা ছিল তারা তাদেরকে নিয়েই ব্যস্ত ছিল এবং বারবার তাদের কথাই বলছিল, একই কাজ রিপিট করছিল। খুঁজতে খুঁজতে ইউয়ান সেখানে লিংকে পেয়ে যায়। ইউয়ানকে দেখে লিং জড়িয়ে ধরে আর তাকে বলতে শুরু করে, তুমি চলে এসেছো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, কখন থেকে বসে আছি। এসব কিছু বলে তাকে জড়িয়ে ধরছিল। এটা দেখে তো ইউয়ান বেশ ভালোই মজা পাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মোজিয়া আর তার ভাই এসে এটা দেখে একদমই পছন্দ করে না। ইউয়ান তখন তাদেরকে বলে, ওরা তো হিপনোটাইজ, এখানে কিছুই করার নেই। এটা শুনে লিং এর ভাই আর কিছু বলে না। মোজিয়া বলে, এই সবকিছু খুবই অদ্ভুত, আমাদেরকে দেখতে হবে তাদের আসলে কি হয়েছে। এদিকে ডিমন কুইনকে দেখতে পাই। সে অনেক চিন্তিত হয়েছিল আর ভাবছিল ডিমন রাজা কিভাবে ওই পাথরটা উদ্ধার করলো, কারণ একমাত্র তার বংশধরের রক্তের মাধ্যমেই তো ওটা উদ্ধার করা সম্ভব। তার মানে কি অনেক আগে সে যেই ছেলের জন্ম দিয়েছিল তার মাধ্যমেই ডিমন কিং এটা উদ্ধার করেছে। সে তার পালিত ছেলেকে বলে এই বিষয়ে রহস্য উদ্ঘাটন করতে। এদিকে ফেং যখন লুকিয়ে সেই স্টোন হাতে নিয়ে দেখতে চায় যে এটা আসলে কি জিনিস, তখনই একটা অ্যালার্ম বাজে আর লোকেরা তাকে ধরতে আসে। কিন্তু ঠিক তখনই ইউন চাও তাকে সেখানে থেকে নিয়ে বাহিরে চলে যায়। এখানে তারা দুজন একে অন্যের সঙ্গে পরিচিত হয়। ইউন চাও আসলে তাকে ওই লোকেদের কাছে থেকে বাঁচিয়েছে, এজন্য ফেং তাকে ধন্যবাদ জানায়। এরপর সে চলে গেলে ফেং সামনে এগোয়। তখন সে ওই অদ্ভুত রহস্যময় জায়গাটিতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সেও অনেক অবাক হয়েছিল, কারণ মানুষেরা সব অদ্ভুত আচরণ করছে আর ওপরে থেকে অনবরত ফুলের পাপড়ি পড়ছে। ওই একই জায়গায় মৌজিয়াও ছিল। হাঁটতে হাঁটতে তাদের দুজনের দেখা হয়ে যায়। ফেং তাকে জীবিত দেখে তো অনেক বেশি অবাক হয়ে বলে, তুমি এখনো বেঁচে আছো? মৌজিয়াও তখন তাকে বলে, আমি তোমার কাছেই যাওয়ার চেষ্টা করছিলাম। এখানে আমাদের অনেক লোক আটকে আছে, এটা অনেক অদ্ভুত একটা জায়গা, এখানে কি হয়েছে তুমি আমাকে বলো, এই সব কিছুর পেছনে আসলে কে আছে? কিন্তু ফেং তাকে কোনো কিছুই বলে না। সে তাকে বলে, তুমি ভেবো না যে আমি তোমার উপরে দয়া করব, এবারের মতো ছেড়ে দিলাম, এরপরে আমার সামনে আসলে তোমাকে আমি মেরে ফেলবো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। ফেং গিয়ে এখন তার মাস্টারের সঙ্গে দেখা করে। সে তার মাস্টারকে বলে দেয় একটু আগে সে হিরোজ ভ্যালিতে গিয়েছিল আর সেখানে মোজিয়াওকে জীবিত দেখেছে। মাস্টার তখন তাকে বলে, তুমি তাকে দেখেও মারোনি? ফেং জিজ্ঞাসা করে সে কি তাকে মারবে নাকি মারবে না। মাস্টার তাকে বলে, সে এখনো আমার কাজের, তাই তাকে মেরো না, যখন তাকে মারার সময় হবে আমি তোমাকে বলে দেব। এটা শুনে সে ওখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর ডিমন কিং এর সার্ভেন্ট ডিমন কিংকে বলছিল এই মেয়েকে এত বিশ্বাস না করতে। এটা শুনে ডিমন কিং তাকে চর মারে। এদিকে মোজিয়াও ইরোজ ভ্যালিতে ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে পৌঁছায়। সেখানে তাদের ক্ল্যানের গুরুত্বপূর্ণ সব ডিসেবলদেরকে ডিমনিটাইজ করা হয়েছে। তাদেরকে সেই কালো পোশাক পরা লোকেরা যা বলছিল তারা তাই করছিল। তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করানো হচ্ছিল। এসব কিছু দেখে সে তাদের পিছু করতে শুরু করে। এরপর সেই লোকটাকে অজ্ঞান করে দিয়ে তাদেরকে চেক করে দেখতে পায় তাদের সবার হাতে কালো রঙের নখ গজিয়েছে। সে তাদের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু তারা কেউই সজ্ঞানে ফিরে আসছিল না। মাত্র 150 টাকায় তোমাদেরকে এত সুন্দর সুন্দর কম্বো দেখাবো যে আজকে তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে। ভিডিওতে দেখানো প্রত্যেকটা কম্বো সেটই কিন্তু তোমরা 150 টাকা করে পেয়ে যাচ্ছ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইসে এত সুন্দর সুন্দর এবং এতগুলো সেট তোমাদেরকে কেউ 150 টাকায় দিতে পারবে না। সবগুলো একদম ট্রেন্ডিং ঈদ কালেকশন। আর কিছু কিছু কম্বোতে তো কানের দুল, মালা, আংটি সহ সবকিছু পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু কয়েকজন বোনেরা অথবা বান্ধবীরা মিলে কম্বো সেট গুলো অর্ডার করতে পারো, তাহলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জও শেয়ার করে নিতে পারবে। আর ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে। এই কম্বোগুলো 2-3 সেট করে একসঙ্গে অর্ডার করে নিতে চাইলে দ্রুত আমার ফেসবুক পেজ ওর চয়েসে চলে যেতে হবে এবং ইনবক্সে নক করতে হবে। পেজের নাম এবং লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। অন্যদিকে লিং এর ভাই আর ইউয়ান তারা দুইজন মিলে নিজেদের নাক ঢেকে ফেলে আর এরপরে ডিমনিটাইজ হওয়া সবাইকে গিয়ে অজ্ঞান করে দেয়, কারণ তাদের অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে মোজিয়াও এসে জানায় বিষ আসলে এখানকার হাওয়ায় নেই, বরং এখানকার পানিতে আছে। যদি তারা পানি পান করে তাহলেই তাদের সমস্যা হবে। আর তারা সবাই মিলে এটা খেয়াল করেছে যে সেখানে পানিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। সেই লোকগুলো ঘানি টেনে পানিগুলো একদম নির্দিষ্ট প্রবাহে বাহিত করছিল। এসব কিছু দেখে এবং বুঝে অনেক চিন্তা ভাবনা করে তারা বুঝতে পারে হলের মাঝখানে তারা যে ইরো স্টোন দেখেছিল সেইটাই হয়তো আসল। মোজিয়া এখন সেখানে গেলে সেখানে ফেংও চলে আসে আর তাকে বলে তাদেরকে বাঁচাতে হলে এই স্টোন এখানে থেকে উদ্ধার করতে হবে। আর এটা উদ্ধার করা এতটা সহজ নয়। হয় এই স্টোন দুইজনের ভালোবাসার মাধ্যমে উদ্ধার করতে হবে, আর নয়তো সে যদি সিম্পল ভাবে এই স্টোন উদ্ধার করতে চায় তাহলে এখানে থাকা সবাই মারা যাবে। তার এসব কথা শুনে মোজিয়া বুঝে যায় তার মাস্টার হলো ডিমন কিং।
এজন্য সে অনেক অবাক হয়ে যায় আর ফেংকে সেখানে থেকে চলে আসতে বলে, কিন্তু ফেং তার কথা না শুনে সেখানে থেকে চলে যায়। সেই দিন রাতে তারা সবাই মিলে এই বিষয়ে মিটিং করে আর ভাবতে থাকে কিভাবে সেই স্টোন উদ্ধার করা যায় আর মানুষদেরকে বাঁচানো যায়। অন্যদিকে ফেং যখন রাতে ডিমন কিং এর রাজসভায় যায় তখন ডিমন কিং সবার সামনে তাকে আংটি পরায় এবং তার সাথে এঙ্গেজমেন্ট সম্পন্ন করে। যদিও এতে তারা কেউই খুশি ছিল না, কিন্তু ডিমন কিং এর এতে কিছুই যায় আসে না। ইউন চাও এর কারণেই যেহেতু ফেং এই প্রাসাদের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে, এজন্য রাজা তাকে শাস্তি দেয়। কিছুক্ষণ পরে ফেং রাজার কাছে গিয়ে রিকোয়েস্ট করে বলে সে যেন ইউন চাওকে কারাগার থেকে ছেড়ে দেয়। তার এই কথা শুনে রাজা একটু বিরক্ত হয়ে বলে, তুমি তার বিষয়ে কেন সুপারিশ গাইছো? আমি এখানে কোনো কাজই না বুঝে শুনে করি না, আর তোমাকে মনে রাখতে হবে তুমি আর আমি হলাম একই মুদ্রার এপিট ওপিট, তাই আমার সকল ডিসিশনে তোমাকে আস্থা রাখতে হবে আর বারবার আমাকেই তোমার চুজ করতে হবে। এটা বলে সে ফেং এর অনেক কাছাকাছি যাচ্ছিল, তখনই সেখানে সার্ভেন্ট এসে জানায় মোজিয়াও তাদের প্রাসাদে চলে এসেছে। এদিকে মোজিয়াওকে দেখি ডিমন কিং এর সঙ্গে তার প্রথমবারের মতো দেখা হয়। সে ডিমন কিং কে দেখে বলে, তাহলে আপনি এই সবকিছুর পেছনে ছিলেন? ডিমন কিং তাকে বলে, তুমি এবং আমি একই, তুমি তোমার মানুষদেরকে প্রোটেক্ট করছো আর আমি আমার মানুষদেরকে, শুধু আমাদের দুজনের লক্ষ্য এবং কাজের পদ্ধতি আলাদা। যাই হোক, ডিমন কিং এখানে তাকে স্বাগত জানায়। তিনি তার বিনোদন এবং খাবার দাবারের ব্যবস্থা করেন। এরপরে তারা দুজন সেখানে বসে বসে গল্প করছিল। আড়াল থেকে ফেং তাদের কথা শুনছিল। কিছুক্ষণ পরেই ফেং সেখানে বেরিয়ে আসে আর মোজিয়াওকে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। তখনই মোজিয়াও তাকে দেখে অদ্ভুতভাবে হাসে আর বলে, ফাইনালি আমরা দুইজন এখন এক হতে পারবো। তার এই কথা শুনে তো ফেং অনেক অবাক হয়ে যায়। আসলে মোজিয়াও গ্লাসে যে পানি পান করেছিল সেখানে ইরোস বিষ মেশানো ছিল। তার ক্ল্যানের অন্যান্য সবাই যেরকম বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এবং হিপনোটাইজ হয়ে গিয়েছে, সেই একই বিষ ডিমন কিং তাকে দিয়ে হিপনোটাইজ করে ফেলেছে। এটা শুনে ফেং তাকে বলে, তাহলে আমি তাকে মারবো কিভাবে? ডিমন কিং তাকে বুঝিয়ে বলে, শুধুমাত্র চাকু দিয়ে আঘাত করলেই প্রতিশোধ নেওয়া হয় না। মোজিয়াও ছোটবেলা থেকে তাওইস্ট হিসেবে বেড়ে উঠেছে। সারা জীবন ডিমন তার শত্রু ছিল, কিন্তু এখন সে যদি নিজেই ডিমন হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়? এর থেকে ভালো প্রতিশোধ আর তুমি কি বা নিতে পারবে? আর সে যদি ডিমন হয়ে যায় তাহলে আমার অনেক কাজে আসবে। এটা বলেই তিনি ওখানে থেকে চলে যান। কিন্তু ফেং এর কেন যেন মন খারাপ হয়ে যায়। সে মোজিয়াও এর সঙ্গে দেখা করতে যায়, যেখানে মোজিয়াও বারবার তরোয়ালবাজি প্র্যাকটিস করতে করতে হাঁপিয়ে উঠেছিল। ফেংকে দেখে সে অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে, তুমি এসেছো? ফেংও তাকে দেখে খুশি হয়। অন্যদিকে চামিয়াংকে দেখি সে মাউন্টেনের লু আর তার ভাইদের কাছে যায়। তারা যেহেতু ডিমনিক হয়ে গিয়েছিল তাদেরকে সে অ্যান্টিডোট খাওয়ায় আর সজ্ঞানে ফিরিয়ে নিয়ে আসে। এরপরে সে লুকে বলে, ডিমন হতে না চাইলে আমি যা বলবো তাই করো। তখন সে তাকে অনুসরণ করতে থাকে। এদিকে ইউয়ান এবং মুরং মোজিয়াওকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় আর তাদের দেখাও হয়ে যায়। তাদেরকে দেখে চামিয়াং সেখানে থেকে পালিয়ে যায়। তখন ইউয়ান তাদেরকে জিজ্ঞাসা করে তাদের সঙ্গে আসলে কি ঘটেছিল। লু তখন তাদেরকে বলে, তার তো মনে হচ্ছে সে কেবলমাত্র মৃত্যু থেকে জেগে উঠলো, তার কোনো কিছুই মনে নেই। ওই মুরং নামের লোকটি তাদেরকে অ্যান্টিডোট দেওয়ার পরে তারা জেগে উঠেছে। এটা শোনার পরে এখন তারা সবাই মিলে প্ল্যান করে ওই অ্যান্টিডোট গুলো উদ্ধার করার, যেন তারা বাকি মানুষদেরকেও বাঁচাতে পারে। দূর থেকে চামিয়াং তাদের উপরে খেয়াল রাখছিল। সে এই বিষয়ে ডিমন কিংকে গিয়ে জানিয়ে দেয়। এগুলো শোনার পরে ডিমন কিং তাকে চিন্তা করতে বারণ করে আর বলে, মোজিয়াও যেহেতু এখন তার কন্ট্রোলে আছে এই জন্য এখন এগুলো তার কিছুই যায় আসে না। এদিকে ফেং মোজিয়াও এর সঙ্গে বসে তার পিয়ানো বাজানো শুনছিল। মোজিয়াও তাকে অনেক ইমোশনাল কথা বলে, আগের কথাগুলো মনে করিয়ে দেয় আর বলে সে তাকে অনেক ভালোবাসে। ফেং তখন তার হাত ধরে বলে, আমি জানি না কেন বারবার তোমাকে আমি বিশ্বাস করে ফেলি। চামিয়াং তাদের দুজনকে এভাবে দেখে ফেলে আর ফেংকে সাবধান করে। তখনই মোজিয়াও তার গলা চেপে ধরে বলে, আমার তোমার এই ধরনের কথা পছন্দ হচ্ছে না। ফেং তাকে সেখানে থেকে চলে যেতে বলে। চামিয়াং চলে গেলে মোজিয়াও তাকে বলে, ভয় পেও না, আমি সবসময় তোমার পাশে আছি। ফেংও তাকে বলে, চিন্তা করো না, আমি থাকতে তোমাকে কেউ মারতে পারবে না। এখন তারা দুইজন সেই শহরে চলে যায় যেখানে সব পয়জনওয়ালা মানুষেরা ছিল। সেই ইরো স্টোনের উপরে বসে তারা দুজন রোমান্স করছিল। দূর থেকে ইউয়ান তাদেরকে দেখে বুঝতে পেরেছিল নিশ্চয়ই মোজিয়াওয়ের বিষক্রিয়া হয়ে গিয়েছে। এদিকে হঠাৎ করে ডিমন কিং এর বুকের ভেতরে কেমন যেন চিনচিন ব্যথা করছিল। তার সামনে একটা জাদুর আয়না প্রকট হয়। আয়নার ভেতরে থাকা তার মতোই দেখতে ব্যক্তি তাকে বলছিল, তুমি ফেংকে পছন্দ করে ফেলেছো তাই না? এই জন্যই এখন তুমি ব্যথা অনুভব করছো। কিন্তু ডিমন কিং অহংকার করে বলে, আমি কাউকেই ভালোবাসি না, আমি শুধু তাকে ব্যবহার করছি। কিন্তু আয়নায় থাকা ব্যক্তি তাকে বলে সে অবশ্যই ওই মেয়েটির প্রেমে পড়েছে আর এটার কারণে তার ভেতরে লাভ পয়জন জমছে। তখন ডিমন কিং অনেক রেগে যায় আর সেই আয়নাকে দূরে পাঠিয়ে দেয়। এদিকে ফেং আর মোজিয়াও প্রাসাদে ফিরে যায়। ফেং তাকে কিস করতে যাচ্ছিল। এরপরে তাকে জিজ্ঞাসা করে, তুমি জানতে চাইবে না তোমার পয়জনের অ্যান্টিডোট কোথায়? এটা শুনে মোজিয়াও একটু অবাক
অবাক হয়। তখন ফেং তাকে বলে, তোমার আসলে বিষক্রিয়া হয়নি, অভিনয় করা বন্ধ করো। মোজিয়াও তখন তাকে বলে, তুমি বুঝে ফেলেছো? ফেং তাকে জিজ্ঞাসা করে সে কেন এই নাটক করছিল। মোজিয়াও বলে, কারণ এই নাটক না করলে আমি তোমাকে আমার আসল ভালোবাসা দেখাতেই পারতাম না। আমি সারা জীবন এভাবেই তোমার সঙ্গে থাকতে চাই। ফেং বলে, তাহলে তুমি এসব কিছু কেন করছো? তখন সে বলে, কারণ আমি হলাম মোজিয়াও, আর আমার জন্মের পর থেকে আমার লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছে। তাই আমি তোমাকে ঘৃণাও করতে পারি না, আর আমার দায়িত্বকেও অগ্রাহ্য করতে পারি না। আর এই সবকিছুর মাঝে আমি যাকে সবচেয়ে বেশি বাঁচাতে চাই সে হচ্ছে তুমি। তার এইসব কথা শুনে ফেং অনেক ইমোশনাল হয়ে কান্না করে ফেলে। সে এখন মোজিয়াওকে বলে দেয় সেই অ্যান্টিডোট উদ্ধার করার জন্য তাকে জীবনের বাজি রাখতে হবে। সেটা কোথায় আছে তাও সে তাকে বলে দেয়। মোজিয়াও তাকে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি এটা নিয়ে ফিরে আসবো। এটা বলে যখন মোজিয়াও চলে যায় তখন সে অনেক কান্না করতে থাকে। এদিকে ইউয়ান আর মুরং কিছু সৈন্যদেরকে মেরে তাদের পোশাক পরে নেয় আর পুরো প্রাসাদ ঘুরে ঘুরে মোজিয়াওকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা মোজিয়াওকে দেখি সে এখন পাতালপুরীতে চলে গিয়েছিল, যেখানে ওই বিষের অ্যান্টিডোট রাখা ছিল। সেখানে লাল পোশাক পরা একটা পরী বসেছিল। সে তাকে বলে, আমার কাছে আসতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে। এখানে 7 ধরনের ইমোশন কাজ করে না, কিন্তু বাকিগুলো করে। যদি কারোর জন্য তোমার মনে অনেক বেশি চিন্তা থাকে তাহলে এই লেক পাড়ি দিতে তোমার পায়ের হাড়গুলোতে এমন জ্বালা করবে যেন সেগুলো গুড়িয়ে পড়ছে। তোমাকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু তুমি যদি আমার কাছে আসতে পারো তাহলে তুমি যা চাও তাই তুমি পাবে। এটা শুনে মোজিয়াও সেই পানির উপরে দিয়ে হাঁটতে শুরু করে। সে যতই এগোচ্ছিল সেই পানির ভেতর থেকে বুদবুদ আকারে তার সমস্ত ইমোশনাল স্মৃতিগুলো বেরিয়ে আসছিল। তার বেশিরভাগ স্মৃতিতেই ফেং ছিল। দূর থেকে এই সবকিছু ফেং দেখছিল। মোজিয়াও এর সামনে এগোতে খুবই কষ্ট হচ্ছিল। তার পুরো শরীর জ্বালা করছিল, তার পা চলছিল না। শেষ পর্যন্ত সে হাত এবং পা দুইটার মাধ্যমে আস্তে আস্তে সামনে এগোচ্ছিল। এসব কিছু দেখে ফেং কান্না করে ফেলে। মোজিয়াও কান্না করছিল, কিন্তু তারপরেও সে সাহস জগিয়ে সামনে এগোয়। তখন সেই পরী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? মোজিয়াও তার অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল। এখন সে তাকে বলে, আমি ইরোস বিষের অ্যান্টিডোট চাই। তখন সেই পরী তাকে অ্যান্টিডোট দিয়ে দেয় আর সে ওইটা নিয়ে নেয়। এই সব কিছু দেখে ফেং ওখানে থেকে চলে যায়। এদিকে ইউয়ান আর তার বাকি সাথীরা এখন মাস্টারদের সঙ্গে গিয়ে দেখা করে। অন্যদিকে মোজিয়াও সেই অ্যান্টিডোট গুলো ইরোস পাথরের উপরে বসিয়ে দেয়। এরপরে এই অ্যান্টিডোটে থাকা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়া মাত্রই সেখানে আক্রান্ত সবাই সুস্থ হয়ে যায়, সবার বিষক্রিয়া কেটে যায়। এরপর সে ইউয়ান এবং মাস্টারদের কাছে চলে যায়, যারা কিনা ডিমন কিং এর কাছে গিয়েছিল। সে তার মাস্টারকে বলে সবাই সুস্থ হয়ে গিয়েছে, তাদেরকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যেতে। এরপর সে একা ডিমন কিং এর সঙ্গে মোকাবেলা করে। ডিমন কিং তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে সে কিভাবে পারলো ওই অ্যান্টিডোটটা খুঁজে পেতে, কারণ এটা সন্ধান তো সে কাউকেই দেয়নি। এখন তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ডিমন কিং আর মোজিয়াও একে অন্যের সঙ্গে যখন অনেক বেশি লড়াই করছিল, মোজিয়াওয়ের অনেক কষ্ট হচ্ছিল। তখনই সেখানে ফেং চলে আসে। মোজিয়াওয়ের অবস্থা খারাপ দেখে সে তাকে নিজের কাছে টেনে নেয়। এটা দেখে ডিমন কিং এর বুকের ভেতরে আবারও ব্যথা শুরু হয়ে যায়। তখন ডিমন কিং সেখানে থাকা ইরোস পাথর উদ্ধার করে নিয়ে সেখানে থেকে চলে যায়। মোজিয়াও এখন ফেংকে বলে, তোমার মনে আছে 10 বছর আগে সেই দিন পাহাড়ের উপরে তোমার বাবাকে যখন আমার মাস্টার ঠিক করার চেষ্টা করছিলেন, তখন তোমার বাবার শরীর থেকে ঠিক একই রকমের পাওয়ার বেরিয়েছিল যেটা ডিমন কিং এর মাঝে আছে। ফেং তখন তাকে বলে, এই রহস্য আমি নিজেই উদ্ঘাটন করব, এখন তুমি এখানে থেকে চলে যাও। মোজিয়াও তাকেও তার সঙ্গে যেতে বলে, কিন্তু ফেং তার সঙ্গে যেতে চায় না। মোজিয়াও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, ভালোবাসার ইমোশনাল কথা বলে, কিন্তু ফেং তারপরেও তার কোনো কথা শোনে না আর কাঁদতে কাঁদতে ওখানে থেকে চলে যায়। এরপরে মোজিয়াও আবারও তার সাথীদের কাছে ফিরে যায়। তাকে আহত দেখে তারা তার সেবা করে। অন্যদিকে ফেং যখন ডিমন কিং এর কাছে আবারও ফিরে যায়, এবার ডিমন কিং তাকে আর বিশ্বাস করতে চায় না, কারণ সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ফেং তখন তাকে প্রমিস করে বলে এখন থেকে সে সব সময় তার আনুগত্য করবে, তার বাবার আসল খুনিকে সে খুঁজে বের করবে, আর এখন থেকে ডিমন রাজাই হচ্ছে তার মাস্টার। এটা শুনে ডিমন রাজা তাকে বলে, ঠিক আছে, তোমার কথা না হয় আমি বিশ্বাস করলাম, কিন্তু তোমার মন কি বলে সেটা তুমি নিজেও একবার দেখে নাও। এটা বলে ডিমন কিং তার সামনে জাদুর আয়না নিয়ে আসে। যখন সে এটার ভেতরে প্রবেশ করে তখন দেখতে পায় ডিমন কিং এর ছায়া সরে যাওয়া মাত্রই মোজিয়াও তার সামনে চলে এসেছে। মোজিয়াও যতই তার কাছে যাচ্ছিল সে ওই পানিতে ডুবে যাচ্ছিল। ফেং তখন চিৎকার করে মোজিয়াওকে বলতে থাকে, তুমি এসো না, সামনে এসো না, কিন্তু তারপরেও মোজিয়াও তার দিকে যাচ্ছিল আর সে পানিতে তলিয়ে যাচ্ছিল। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট এপিসোড দ্রুতই নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থেকো।